আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে 212703 কোর্স কোড বিশিষ্ট পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন শিরোনামে স্পন্দন কোর্সের স্পন্দন শিরোনামে আমার 14তম লেকচার শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা দেরি না করে আমরা লেকচারে চলে যাচ্ছি। আজকের প্রথম টপিক হচ্ছে সরল সন্ধিতে স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সরল সন্ধিত গতি বা সরল সন্ধিত স্পন্দন কি জিনিস জানি। আমাদের সময়ের স্বল্পতার কারণে সেটা ব্যাখ্যা করা যাবে না। আমরা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণটা এখন আলোচনা করব। মনে করি সরল সন্ধিত গতি সম্পন্ন কোন কণার পর স্মল এম এবং কণার উপর এফ বল ক্রিয়া করছে। সাম্য অবস্থান হতে কণার সরণ যদি এক্স হয়, সংজ্ঞা অনুসারে সরল সন্ধিত স্পন্দনের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স বা এফ ইকুয়াল মাইনাস কে এক্স। সমীকরণ 1। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, একে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবকও বলা হয়। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে লিখতে পারি যে এফ সমান এম এ বা এফ সমান এম ইন্টু ডি ডিটি অফ বি, কারণ ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন। সময়ের সাপেক্ষে কিসের পরিবর্তন? বেগের পরিবর্তন। তাহলে দেখো, আবার ভি কে লিখতে পারি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। তার মানে এফ সমান এম ডি ডিটি অফ ডি ডিটি অফ এক্স বা এম ইন্টু ডি স্কয়ার ডিটি স্কয়ার অফ এক্স। এটাকে সমীকরণ 2 দিলাম। 1 ও 2 হতে আমরা লিখতে পারি এম ইন্টু ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স ইকুয়াল মাইনাস কে এক্স বা পক্ষান্তর করলে এম ইন্টু ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স প্লাস কে এক্স ইকুয়াল 0। দেখো, আমি যদি এম দ্বারা ভাগ করি উভয় পাশে, তাহলে আমরা লিখতে পারি ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স প্লাস কে বাই এম ইন্টু এক্স সমান 0। মনে করলাম ওমেগা স্কয়ার সমান কে বাই এম। ওমেগা স্কয়ার সমান যদি কে বাই এম হয়, তাহলে উপরোক্ত সমীকরণ থেকে আমরা লিখতে পারি ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0। সমীকরণ 3। এই যে ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0, এই সমীকরণটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টপিকসে যাচ্ছি। পরবর্তী টপিকস হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান। কিভাবে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণকে কি করা যায়, সমাধান করা যায়, সেটা আমরা আলোচনা করব। সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। দেখো প্রিয় শিক্ষার্থী, সরল সন্ধিত স্পন্দনের গতির ব্যবকলনীয় সমীকরণটা আমরা জানি, সেটি হচ্ছে ডি ডিটি স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। উভয় পক্ষকে দেখো, উভয় পক্ষকে যদি 2 ইন্টু ডি ডিটি অফ এক্স দ্বারা গুণ করি, উভয় পক্ষকে যদি 2 ইন্টু ডি ডিটি অফ এক্স দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে আমরা পাবো 2 ইন্টু ডি ডিটি অফ এক্স ডট ডি স্কয়ার ডিটি স্কয়ার এক্স প্লাস 2 ইন্টু ডি ডিটি অফ এক্স ইন্টু ওমেগা স্কয়ার এক্স সমান 0। বা এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখলে এভাবে লিখতে পারি 2 ইন্টু ডি ডিটি অফ x dot d square dt square x plus 2 into omega square d dt of x square equal 0। মনে করে নিলাম z সমান d dt of x। তাহলে z কে যদি বর্গ করি, তাহলে z স্কয়ার সমান d dt of x হোল স্কয়ার হবে। এটাকে যদি আমি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে পাবো d dt of z স্কয়ার সমান d dz of z স্কয়ার ডট ডি ডিটি জেড। ডি ডিটি জেড, দেখো এখানে কোনো জেড ছিল না, বাম পাশে ডিজেড ছিল না, আমি এখানে একটা ডিজেড আনছি। এজন্য এই ডিজেড কে দূর করার জন্য এখানে একটা ডিজেড নিয়ে আসছি। তাহলে দেখো ডি ডিটি অফ জেড স্কয়ার সমান
তাহলে এটাকে যদি আমি z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে 2z পাবো, বাকি থাকবে d dt অফ z। তাহলে d dt অফ z এর মান বসাই দেব। z এর মান ছিল d dt অফ x, তাহলে d dt অফ x হোল স্কয়ার হবে ইকুয়াল 2 ইনটু d dt অফ x ইনটু d dt অফ x। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা পাবো d dt অফ x হোল স্কয়ার ইকুয়াল 2 ইনটু d dt অফ x d স্কয়ার dt স্কয়ার x, সমীকরণ 3। আমি আবার এই যে এখানে একটা d dt অফ x স্কয়ার পেয়েছিলাম না, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। d dt অফ x স্কয়ার ইকুয়াল d dx x স্কয়ার ইনটু dx dt। এই যে dx, এই dx পরস্পরকে কি করে দিতে পারি, বেনিশ করাই দিতে পারি। তাহলে আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো, এটাকে ক্যালকুলেট করলে পাবো 2x d dt অফ x, সমীকরণ 4। এই 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণের মান যদি 2 নং সমীকরণে বসাই, সেই ক্ষেত্রে আমরা পাবো d dt অফ x হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইনটু d dt অফ x স্কয়ার সমান 0। d dt অফ x স্কয়ার সমান কি 0। তাহলে দেখো এখানে উভয় টার্ম থেকে d dt কমন নেওয়া যায়, d dt অফ x হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান 0। তাহলে দেখো এখন যদি এই সমীকরণের উভয় পাশে যদি কি করা হয়, সমাকলন করা হয়, এই সমীকরণের উভয় পাশে যদি সমাকলন করি, তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশনের সাথে এই d dt চলে যাবে, বাকি থাকবে d dt অফ x হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়াল সমাকলনীয় ধ্রুবক c, সমীকরণ 5। এই সমীকরণ 5 এ c হচ্ছে একটি সমাকলনীয় ধ্রুবক। c হচ্ছে একটি কি ধ্রুবক, সমাকলনীয় ধ্রুবক। এই সমাকলনীয় ধ্রুবক c এর মান x এর উপর নির্ভর করবে। যদি x ইকুয়াল ক্যাপিটাল A হয়, ক্যাপিটাল A মানে হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের সর্বোচ্চ বিস্তার। সরল সন্ধিত স্পন্দনের কি বিস্তার, সর্বোচ্চ বিস্তার। অর্থাৎ x এর মান যদি বা তরঙ্গটির সরণ যদি সর্বোচ্চ হয় a হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি d dt অফ x ইকুয়াল d dt অফ ক্যাপিটাল A ইকুয়াল 0, কারণ a কে ডিফারেন্সিয়েট করলে আমরা 0 পাবো। তাহলে 0 সমান আমরা লিখতে পারি এই মানটা যদি আমি 5 নং সমীকরণে বসাই, সেই ক্ষেত্রে d dt অফ a এবং x এর মান a যদি আমরা কোথায় বসাই, 5 নং সমীকরণে বসে, তাহলে 5 নং সমীকরণ থেকে পাবো, দেখো 5 নং সমীকরণটা আমাদের কি ছিল, d dt অফ x হোল স্কয়ার, এখানে যদি a বসাই d dt অফ a হোল স্কয়ার হবে, d dt অফ a সমান 0 পেয়েছিলাম, তার মানে এটা পুরোটাই 0 হয়ে যাবে, এখানে ওমেগা স্কয়ার a স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 0 প্লাস ওমেগা স্কয়ার a স্কয়ার ইকুয়াল c, সমীকরণ 6। এখন দেখো c এর মান 5 নমে বসিয়ে পাই, এই c থেকে যে মানটা পেলাম ওমেগা স্কয়ার a স্কয়ার, এটা যদি 5 নং সমীকরণে বসাই, তাহলে আমরা পাবো d dt অফ x হোল স্কয়ার, d dt অফ কি হোল স্কয়ার, x হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান ওমেগা স্কয়ার a স্কয়ার। ওমেগা স্কয়ার কি স্কয়ার, a স্কয়ার। তাহলে দেখো d dt অফ x হোল স্কয়ার, আমি এই ওমেগা স্কয়ার x স্কয়ার কে যদি পক্ষান্তর করি, তাহলে ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার হবে। এখান থেকে যদি ওমেগা স্কয়ার কমন নিই, তাহলে বাকি থাকবে ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমি দেখো বর্গমূল যদি করি, d dt of x equal পাবো square root of omega square into a square minus x square, square root of omega square into a square minus k square x square। তাহলে দেখো d dt of x সমান আমরা পাচ্ছি, d dt of x সমান আমরা পাচ্ছি omega into a square root of a square minus x square, a square minus k square x square। এটা কার মান পাচ্ছি, যে d dt of x এর মান পাচ্ছি। যে আমি এখানে একটু একান্তরকরণ করব, যদি একান্তরকরণ করি, তাহলে x যেখানে আছে x, এখানে x চলা পদগুলি নিয়ে আসবো এবং বাকি পদগুলিকে অন্য পাশে নিয়ে যাব। দেখো এখানে x আছে, dx বাই a square root of a square minus x square equal omega into dt, omega into কি t dt। একান্তরকরণ করছি, যে এটাকে এই জায়গায় নিয়ে আসছি, dt কে এই জায়গায় নিয়ে আসছি, square root of a square minus x square কে বাম পাশের হর করছি এবং dt কে ডান পাশে নিয়ে আসছি। তাহলে আমরা পেলাম dx বাই ওমেগা dx বাই square root of a square minus x square equal ওমেগা dt, সমীকরণ
7। এই সমীকরণ 7-এর উভয় পাশে সমাকলন করব। সমীকরণ 7-এর উভয় পাশে যদি সমাকলন করি তাহলে আমরা ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতির একটা সূত্র পেয়েছিলাম, ইন্টিগ্রেশন dx বাই স্কয়ার রুট অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ইন্টিগ্রেশন dx বাই স্কয়ার রুট অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা সমান হচ্ছে sin ইনভার্সে, এটা সমান হচ্ছে sin ইনভার্স x বাই a। sin ইনভার্স কি বাই a? x বাই a। আমি আবার বলতেছি, ইন্টিগ্রেশন 1 বাই স্কয়ার রুট অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx, ইন্টিগ্রেশন 1 বাই স্কয়ার রুট অফ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx, এটা সমান হচ্ছে sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a। তাহলে আমরা লিখতে পারি sin ইনভার্স x বাই a ইকুয়াল ওমেগা ডিটি, ওমেগা ধ্রুব রাশি থেকে যাবে, ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি আসবে, প্লাস একটা সমাকলনীয় ধ্রুবক ডেল্টা আসবে। একটি সমাকলনীয় ধ্রুবক কি আসবে? ডেল্টা। এই ডেল্টা একটি ধ্রুবক যা তরঙ্গটির আদি দশা নির্দেশ করবে, যা তরঙ্গটির কি দশা নির্দেশ করবে? আদি দশা নির্দেশ করবে। তাহলে দেখো আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি দেখো, আমি যদি উভয় পাশে সাইন দ্বারা গুণ করি, উভয় পাশে কি দ্বারা গুণ করি? সাইন নিই, তাহলে দেখা যাবে যে এই সাইন ইনভার্সের সাথে বাম পাশের আরেকটা সাইন যেটা নেবে এটা চলে যাবে, এই পাশে থাকবে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বাকি থাকবে x বাই ক্যাপিটাল A সমান সাইন ইনটু ওমেগা বা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আর গুণন করলে x সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কার মান পেলাম? x এর মান পেলাম। এই x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাই হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান তথা সরণের রাশিমালা, তথা কিসের রাশিমালা? সরণের রাশিমালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, আমাদের জানতে হবে অবশ্যই, সেজন্য আমাদের একটু মনোযোগের সহিত আলোচনাগুলি শুনতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী টপিকসে যাচ্ছি। আমার পরবর্তী টপিকস হচ্ছে সরল ধুলগতি বিশিষ্ট বস্তুর স্থিতিশক্তি। সরল ধুলগতি বিশিষ্ট বস্তুর কি শক্তি? স্থিতিশক্তি। দেখো, potential energy of a body executing simple harmonic motion। সরল ধুলগতি বিশিষ্ট বস্তুর স্থিতিশক্তি, potential energy of a body executing simple harmonic motion। দেখো, মনে করি কোন মুহূর্তে সরল ধুলগতি বিশিষ্ট অ্যাম্বরের কোন বস্তু কণার সরণ, আবার বলতেছি, মনে করি কোন মুহূর্তে সরল ধুলগতি বিশিষ্ট অ্যাম্বরের কোন বস্তু কণার সরণ x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল্টা। আমরা কিছুক্ষণ আগেই যেটা প্রমাণ করছিলাম, কণাটির বেগ যদি v হয়, আমরা জানি যে বেগ, সরণ এবং সময়ের অনুপাত, অর্থাৎ একক সময়ে সরণের পরিবর্তনকে বেগ বলা হয়, নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে দেখো, p সমান আমরা লিখতে পারি d dt of x, d dt of কি? x। এই x কে যদি আমরা ডিফারেনশিয়েট করি, x সমান ছিল a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে আমরা পাবো a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। কাইন্ডলি একটু দেখো, এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা ইনটু স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, ওমেগা ইনটু স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। দেখো কিভাবে পাইছিলাম আমরা, এর পূর্বের রাশিতে একটু গেলেই আমরা বুঝতে পারবো। এই যে এখানে পেয়েছিলাম dx dt সমান, সরি d dt of x সমান ওমেগা ইনটু স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার পেয়েছিলাম, দেখছো? তাহলে দেখো আমরা এখানেও v ইকুয়াল d dt of x সমান পাচ্ছি a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। এই যে এই x এর মান, এটাকে ডিফারেনশিয়েট করলে a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা আসবে, এবং সেটা সমান আমরা লিখতে পারি ওমেগা ইনটু স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। আবার দেখো, কণাটির ত্বরণ যদি f হয়, কণাটির ত্বরণ যদি কি হয়? f হয়, সেই ক্ষেত্রে এই v কে আবার ডিফারেনশিয়েট করব। v কে যদি আবার ডিফারেনশিয়েট করি, তাহলে দেখো এখানে a ওমেগা আছে না, a ওমেগা, আবার যদি আমি cos ওমেগা t প্লাস ডেল্টা কে ডিফারেনশিয়েট করি, তাহলে মাইনাস, প্রথমে একটা ওমেগা আসবে, এরপরে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো, এই যে আগের একটা ওমেগা পাইছি, এখানে একটা এ ওমেগা আছে, তাহলে গুণ করলে এ ওমেগা স্কয়ার, সামনে একটা মাইনাস আসবে, মাইনাস এ ওমেগা স্কয়ার। আমি এটাকে সুন্দর করে লিখলে মাইনাস ওমেগা স্কয়ার ইনটু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হবে,
মাইনাস ওমেগা স্কয়ার ইনটু এ sin ওমেগা টি প্লাস কি হবে ডেল্টা হবে। দেখো এ sin ওমেগা টি প্লাস ডেল্টা সমান হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারি কণাটির ত্বরণ f সমান মাইনাস ওমেগা স্কয়ার x, f সমান মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে দেখো বস্তু কণাটির উপর ক্রিয়াশীল বল, বস্তু কণাটির উপর ক্রিয়াশীল বল, ভর ইনটু ত্বরণ, ভর ইনটু কি ত্বরণ বা mf, ভর যদি m হয় ত্বরণ যদি f হয় তাহলে mf সমান আমরা লিখতে পারি মাইনাস m ওমেগা স্কয়ার x, কারণ f সমান আমরা পাইছিলাম মাইনাস ওমেগা স্কয়ার x। এখন এই বলটির বিরুদ্ধে x পরিমাণ সরণ ঘটাতে এই যে মাইনাস m ওমেগা স্কয়ার x বলটির বিরুদ্ধে যদি x পরিমাণ সরণ ঘটাতে চাই, সেই ক্ষেত্রে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাহাই বস্তুটির মধ্যে স্থিতি শক্তি হিসেবে কি থাকবে সঞ্চিত থাকবে। এখানে ক্রিয়াশীল বলটি পরিবর্তনশীল বলে, যে বলটি কাজ করতেছে সেই বলটি পরিবর্তনশীল বলে কাজের পরিমাণ নির্ণয়ে ক্যালকুলাস পদ্ধতি ব্যবহার করতে হবে। সুতরাং ক্ষুদ্র সরণ dx এর জন্য বলের বিরুদ্ধে কৃত কাজ, ক্ষুদ্র সরণ dx এর জন্য বলের বিরুদ্ধে কৃত কাজ, কাজ সমান বল ইনটু সরণ। বল ছিল দেখো m ওমেগা স্কয়ার x, তাহলে সরণ ছিল dx, তাহলে টোটাল বলের বিরুদ্ধে কৃত কাজ হবে m ওমেগা স্কয়ার x dx। সুতরাং x বলের জন্য বলের বিরুদ্ধে কৃত কাজ, x সরণের জন্য বলের বিরুদ্ধে কৃত কাজ, x সরণের জন্য বলের বিরুদ্ধে কৃত কাজ w সমান ইন্টিগ্রেশন 0 টু x m ওমেগা স্কয়ার x dx। m ওমেগা স্কয়ার ধ্রুব রাশি বের হয়ে যাবে, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি বা বিভব শক্তি PE সমান m ওমেগা স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু x dx। x dx কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x স্কয়ার বাই 2। x স্কয়ার বাই 2 এর মান একবার x বসাবো একবার 0 বসাবো, x বসালে x স্কয়ার বাই 2 থাকবে, 0 বসালে 0 থাকবে। সুতরাং m ওমেগা স্কয়ার ইনটু x স্কয়ার বাই 2, এখান থেকে আমরা লিখতে পারি পটেনশিয়াল এনার্জি সমান হাফ m ওমেগা স্কয়ার x, হাফ m ওমেগা স্কয়ার x। এটি হলো বস্তু কণাটির স্থিতি শক্তির সমীকরণ, এটি হচ্ছে বস্তু কণাটির কিসের সমীকরণ স্থিতি শক্তির সমীকরণ। এখন দেখো বিশেষ ক্ষেত্র, ক্ষেত্র 1 যদি x ইকুয়াল 0 হয় অর্থাৎ বস্তুটি সাম্য অবস্থানে থাকে, কোন অবস্থানে থাকে সাম্য অবস্থানে থাকে, অর্থাৎ সরণ কখনো না ঘটে, সেই ক্ষেত্রে x ইকুয়াল 0 হলে দেখো এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি x ইকুয়াল 0 হলে তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে না, 0 হবে কিনা, সেই ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি বা বিভব শক্তি কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। আবার যদি x এর মান স্মল a হয় অর্থাৎ সর্বোচ্চ বিস্তার ঘটে, অর্থাৎ প্রান্ত বিন্দুতে থাকে এই যে এই বরাবর থাকলে স্থির, মানে x এর মান এখানে থাকলে পটেনশিয়াল এনার্জি শূন্য, যদি এখান থেকে এসে এইভাবে একটু পর্যন্ত আসতো তাহলে এই জায়গায় বিস্তার সর্বোচ্চ, এখান থেকে আবার এখানে আসবে শূন্য হয়ে যাবে, আবার এখানে আসবে সর্বোচ্চ হবে। বিস্তার যদি সর্বোচ্চ হয় অর্থাৎ x সমান a হয়, সেই ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি PE সমান লিখতে পারি হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। এখান থেকে আমরা বলতে পারি দেখো সরল দোলগতি বিশিষ্ট বস্তু কণাটির গতিপথের মধ্যে যদি অবস্থান করে সরল সন্ধিত গতির বা সরল সন্ধিত গতি বিশিষ্ট কণাটি যদি বস্তুপথের ঠিক মাঝখানে অবস্থান করে সেই ক্ষেত্রে স্থিতি শক্তি শূন্য, আর যদি চরম অবস্থানে অবস্থান করে সেই ক্ষেত্রে স্থিতি শক্তি সর্বোচ্চ, সেই ক্ষেত্রে স্থিতি শক্তি কি সর্বোচ্চ। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্থিতি শক্তি। এখন দেখো সরল দোলগতি বিশিষ্ট বস্তুর গতিশক্তি নিয়ে আলোচনা করব, সরল দোলগতি বিশিষ্ট বস্তুর গতিশক্তি নিয়ে। দেখো মনে করি কোন মুহূর্তে সরল দোলগতি বিশিষ্ট এর বস্তু কণার সরণ x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল্টা, x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল্টা, কণাটির বেগ v ইকুয়াল d dt অফ x। আমরা পূর্বের মতো ক্যালকুলেট করলে পাচ্ছি a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা ইকুয়াল আমরা জানি যে ওমেগা ইনটু a স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন মনে করলাম ওই মুহূর্তে কণাটির গতিশক্তি KE, ওই মুহূর্তে কণাটির গতিশক্তি কি KE। আমরা জানি যে গতিশক্তি সমান যদি কণাটির বেগ v ভর m হয় তাহলে গতিশক্তি KE সমান আমরা জানি হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। এখন v এর মান এখানে বসে দেব, আমরা v সমান জানি যে ওমেগা ইনটু স্কয়ার রুট অফ স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে পাবো ওমেগা স্কয়ার ইনটু
স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, স্কয়ার মাইনাস কি স্কয়ার এক্স স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি গতিশক্তি কে সমান হাফ এম ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এবং এটি হলো বস্তু কণাটির গতিশক্তির সমীকরণ। এটি হলো বস্তু কণাটির গতিশক্তির সমীকরণ। এখন দেখো বিশেষ ক্ষেত্র যদি x ইকুয়াল 0 হয়, অর্থাৎ বস্তুটি সাম্য অবস্থানে অবস্থান করে, তাহলে কে ই সমান দেখো x এর মান যদি 0 হয়ে যায়, বাকি থাকে a স্কয়ার, অর্থাৎ হাফ ওমেগা স্কয়ার a স্কয়ার, বা কে ই সমান হাফ ওমেগা স্কয়ার a স্কয়ার। আর যদি বস্তুটি সর্বোচ্চ অবস্থানে চলে আসে, এখান থেকে ঘুরে এখানে আসে, বিস্তার সর্বোচ্চ হয়, সেই ক্ষেত্রে দেখো বিস্তার সর্বোচ্চ হলে এটা যদি a স্কয়ার হয়, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 0। তাহলে টোটাল এই টার্মটা 0 হয়ে যাবে, অর্থাৎ কে ইকুয়াল 0 হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো বস্তু সরল দোলগতিতে থাকে, সেই ক্ষেত্রে যখন কোনো কণা সরল দোলগতিতে থাকে, তখন কণাটির গতিপথের মধ্য অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ হয়। গতিশক্তি কি হয়? সর্বোচ্চ হয়, এবং চরম অবস্থানে তার মান 0 হবে। চরম অবস্থানে তার মান কি হবে? 0 হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব যে সরল দোলগতি বিশিষ্ট বস্তু ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র। সরল দোলগতি বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে শক্তির কি সূত্র? নিত্যতা সূত্র আমরা দেখব। শক্তি সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তিকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। এই যে আমি কথা বলতেছি শব্দ শক্তি, এই শব্দ শক্তি কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমরা জানি যে যখন আমাদের কারেন্টের সুইচ অন করি, তখন বাতি জ্বলে ওঠে। তার মানে যে তড়িৎ শক্তিটা ছিল সেটা আলোক শক্তি, এবং আলোক শক্তির সাথে সাথে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মাত্র, শক্তিকে ধ্বংস করা যায় না। সুতরাং মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে, কখনো পরিবর্তিত হবে না। যে কোনো মুহূর্তে মোট শক্তি সমান আমরা লিখতে পারি স্থিতি শক্তি প্লাস গতিশক্তি। দেখো আমরা স্থিতি শক্তি সমান পেয়েছিলাম হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, প্লাস গতিশক্তি সমান পেয়েছিলাম হাফ এম ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো আমি যদি একটু ক্লিয়ার কাট লিখি, হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার প্লাস হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। কেন? এই যে এটা দিয়ে গুণ করে ফেলছি যে, তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার প্লাস হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। কাটাকাটি দিলে বা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। কণাটির গতিপথের মধ্য অবস্থানে, এটা ছিল যে কোনো মুহূর্তে বেগ। এখন যদি মধ্য অবস্থানে থাকে, গতিপথের মধ্য অবস্থানে থাকে, সেই ক্ষেত্রে দেখো কি আসে, মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস গতিশক্তি। মধ্য অবস্থানে স্থিতি শক্তি 0 ছিল, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বের করেছিলাম সেটা। মধ্য অবস্থানে স্থিতি শক্তি 0, গতিশক্তি হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তার মানে আমরা টোটাল ক্যালকুলেট করলে পাচ্ছি হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তার মানে শুরুতে যে শক্তিটা পাইছিলাম, মাঝখানেও কিন্তু একই শক্তি পাচ্ছি। কণাটির গতির পথের চরম অবস্থানে, সর্বোচ্চ অবস্থানে কি পাচ্ছি দেখো, মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস গতিশক্তি। দেখো চরম অবস্থানে মোট স্থিতি শক্তি সর্বোচ্চ ছিল হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার ছিল, প্লাস গতিশক্তি 0 ছিল। তাহলে টোটাল ক্যালকুলেট করলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সরল দোলগতি বিশিষ্ট কোন বস্তু কণার মোট শক্তি সর্বদা কি থাকতেছে? স্থির থাকতেছে। কণাটির সরল দোলনের শুরুতে যে শক্তি পেয়েছিলাম, মধ্য অবস্থানে এসেও ঠিক একই পরিমাণ শক্তি পাচ্ছি, এবং চরম অবস্থানে এসেও একই পরিমাণ শক্তি পাচ্ছি। অর্থাৎ এটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। এটি শক্তির কি সূত্র মেনে চলে? নিত্যতা সূত্র মেনে চলে। সমীকরণটি থেকে আরো বলা যায়, এই মোট শক্তি বস্তু কণাটির অবস্থানের উপর কি করবে না? নির্ভর করবে না। বস্তু কণাটির অবস্থানের উপর নির্ভর করবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন আমরা যেটি আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সমকোণে ক্রিয়াশীল সমান পর্যায়কাল বিশিষ্ট দুটি সরল সন্ধিত স্পন্দনের সংযুক্তি। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেকবার পরীক্ষায় আসছে, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। সমকোণে ক্রিয়াশীল সমান পর্যায়কাল বিশিষ্ট দুটি সরল সন্ধিত স্পন্দনের সংযুক্তি। দেখো মনে করি সমান পর্যায়কাল বিশিষ্ট দুটি সরল সন্ধিত স্পন্দন একটি কণার উপর পরস্পর সমকোণে ক্রিয়াশীল। পরস্পর কি কোণে ক্রিয়াশীল? সমকোণে
ক্রিয়াশীল দুইটি সমান পর্যায়কাল বিশিষ্ট দুইটি সরল সন্ধিতে স্পন্দন একটি কণার উপর পরস্পর সমকোণে ক্রিয়াশীল। স্পন্দন দ্বয়ের প্রভাবে এক্স ও ওয়াই অক্ষ বরাবর স্পন্দন দ্বয়ের প্রভাবে এক্স ও ওয়াই অক্ষ বরাবর কণাটির সরণ যথাক্রমে এক্স এবং যদি ওয়াই হয় এক্স সমান আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সমীকরণ 1। আবার বলতেছি, স্পন্দন দ্বয়ের প্রভাবে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কণাটির সরণ যথাক্রমে স্মল এক্স এবং স্মল ওয়াই হয়, তাহলে স্মল এক্স সমান আমরা লিখতে পারি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সমীকরণ 1। ওয়াই সমান লিখতে পারি বি সাইন ওমেগা টি, সমীকরণ 2। এখন দেখো 2 নং সমীকরণ থেকে আমরা পাই সাইন ওমেগা টি সমান ওয়াই বাই বি, সাইন ওমেগা টি সমান ওয়াই বাই বি। আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1 বা কজ স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কস থিটা সমান স্কয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো কস ওমেগা টি সমান কি হবে, কস ওমেগা টি সমান হবে স্কয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি, সাইন স্কয়ার ওমেগা টি। এটাকে যদি আমি কজ স্কয়ার ওমেগা টি বলতাম তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি হতো। যখন কস ওমেগা টি করছি তখন বর্গমূল করতে হয়েছে। দেখো কস ওমেগা টি সমান আমরা লিখতে পারতেছি 1 মাইনাস সাইন ওমেগা টি এর মান ওয়াই বাই বি, তার মানে 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, 1 মাইনাস ওয়াই স্কয়ার বাই কি স্কয়ার, বি স্কয়ার। এখন দেখো সমীকরণ 1 থেকে পাই x বাই a ইকুয়াল কোথায়, এই যে সমীকরণ 1 x বাই a অর্থাৎ উভয় পাশে a দ্বারা যদি ভাগ করি x বাই a ইকুয়াল sin ওমেগা t প্লাস ডেল্টা, sin ওমেগা t প্লাস ডেল্টা। এখন দেখো এটা একটা ত্রিকোণমিতিক সূত্র হয়ে গেছে sin a প্লাস b এর মতন। আমরা জানি যে sin a প্লাস b সমান sin a cos b প্লাস sin b cos a। তাহলে এখানে যদি sin ওমেগা t প্লাস ডেল্টা হয় তাহলে আমরা লিখতে পারি sin ওমেগা t cos ডেল্টা প্লাস cos ওমেগা t sin ডেল্টা। কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবা। আমরা এখান থেকে লিখতে পারি sin ওমেগা t cos ডেল্টা প্লাস cos ওমেগা t sin ডেল্টা। এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র। সমীকরণ 3 sin ওমেগা t এবং cos ওমেগা t এর মান বসাবো। এই যে এখানে আমরা sin ওমেগা t পেয়েছিলাম এবং cos ওমেগা t পেয়েছিলাম, এই দুইটার মান এখানে কি করব, সমীকরণ 3 এ বসাবো। তাহলে আমরা পাচ্ছি x বাই a ইকুয়াল x বাই, বাম পক্ষ ছিল x বাই a, ডান পক্ষে দেখো sin ওমেগা t cos ডেল্টা, cos ডেল্টার কোনো মান নেই সেজন্য বসাতে পারবো না। cos ওমেগা t এর মান আছে বাট sin ডেল্টার মান নেই, sin ডেল্টা থেকে যাবে। sin ওমেগা t সমান ছিল y বাই b, cos ওমেগা t সমান ছিল স্কয়ার রুট অফ 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। তাহলে আমরা এখানে বসাবো x বাই a ইকুয়াল y বাই b cos ডেল্টা প্লাস স্কয়ার রুট অফ 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার sin ডেল্টা, y স্কয়ার বাই b স্কয়ার কি ডেল্টা, sin ডেল্টা। আমরা এই পদটাকে পক্ষান্তর করব। এই পদটাকে যদি পক্ষান্তর করি x বাই a মাইনাস y বাই b cos ডেল্টা, x বাই a মাইনাস y বাই b cos ডেল্টা, y বাই b কি ডেল্টা, cos ডেল্টা সমান আমরা পাচ্ছি স্কয়ার রুট অফ 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার sin ডেল্টা, স্কয়ার রুট অফ 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার sin ডেল্টা। সমীকরণটির উভয় পক্ষকে বর্গ করে পাই, সমীকরণটির উভয় পক্ষকে কি করে পাই, বর্গ করে পাই। দেখো বর্গ করলে আমরা কি পাবো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার cos স্কয়ার ডেল্টা মাইনাস 2xy বাই ab cos ডেল্টা, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করছি। a সমান ছিল x বাই a, b সমান ছিল y বাই b cos ডেল্টা। তার মানে আমরা লিখতে পারতেছি x স্কয়ার বাই a স্কয়ার বা x বাই a হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে যে y স্কয়ার বাই b স্কয়ার cos স্কয়ার ডেল্টা বা y বাই b cos ডেল্টা হোল স্কয়ার ছিল। এটাকে আমি যদি সিস্টেমে লিখি তাহলে y স্কয়ার বাই b স্কয়ার cos স্কয়ার ডেল্টা হবে মাইনাস 2xy বাই ab ডট cos ডেল্টা ইকুয়াল, এখানে বর্গ করলে দেখো এখানে বর্গ করলে কি হবে, এটা হচ্ছে বর্গমূল ছিল, সুতরাং 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, এটা sin স্কয়ার ডেল্টা, 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার sin স্কয়ার
ডেল্টা। আমরা একটু হিসাব করব আর একটু সুন্দর করে দেখো, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার cos স্কয়ার ডেল্টা মাইনাস 2xy বাই ab cos ডেল্টা সমান sin স্কয়ার ডেল্টা মাইনাস, এই যে এটা দিয়ে গুণ করে ফেললাম sin স্কয়ার ডেল্টা দিয়ে, sin স্কয়ার ডেল্টা মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার sin স্কয়ার ডেল্টা, sin স্কয়ার ডেল্টা মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার sin স্কয়ার ডেল্টা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস, এই যে এখানে y স্কয়ার বাই b স্কয়ার আছে না, এখানেও y স্কয়ার বাই b স্কয়ার ওলা পদটা আমি বাম পাশে পক্ষান্তর করব, মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার sin স্কয়ার ডেল্টা যদি পক্ষান্তর করি প্লাস y স্কয়ার বাই b স্কয়ার sin স্কয়ার ডেল্টা হয়ে যাবে, এবং এখান থেকে y স্কয়ার বাই b স্কয়ার যদি কমন নিই তাহলে বাকি থাকবে sin স্কয়ার ডেল্টা প্লাস cos স্কয়ার ডেল্টা মাইনাস 2xy by ab dot cos delta minus 2xy by ab cos delta সমান কি পাবো, sin স্কয়ার ডেল্টা পাবো। কি ডেল্টা পাবো? sin স্কয়ার ডেল্টা পাবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে sin স্কয়ার ডেল্টা প্লাস cos স্কয়ার ডেল্টা সমান 1, তাহলে বাকি থাকবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2xy by ab cos delta ইকুয়াল sin স্কয়ার ডেল্টা। সমীকরণ 4। এই সমীকরণ 4 হলো ইলিপসের সাধারণ সমীকরণ। সমীকরণ 4 হলো ইলিপসের সাধারণ সমীকরণ। কার সাধারণ সমীকরণ? ইলিপসের সাধারণ সমীকরণ। এখন দেখো, সুতরাং দুটি সরল সন্ধিত স্পন্দনের উপরিপাতনের ফলে, দুটি সরল সন্ধিত স্পন্দনের উপরিপাতনের ফলে প্রভাবিত কণাটির সরণ হয় একটি বক্ররেখা। সরণ হবে একটি কি রেখা? বক্ররেখা। আবার বলতেছি, সুতরাং দুটি সরল সন্ধিত স্পন্দনের উপরিপাতনের ফলে প্রভাবিত কণাটির সরণ হবে একটি কি রেখা? বক্ররেখা। দেখো এই যে চিত্রগুলো আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে এটা ডেল্টা সমান যদি 0 হয় তখন এরকম রেখা তৈরি করবে, ডেল্টা সমান যদি 5/4 হয় তখন এরকম রেখা তৈরি করবে। দেখো এই যে এই দিক থেকে ঘুরতেছে। ডেল্টা সমান যদি 5/2 হয় তখন এই দিক থেকে ঘুরবে। ডেল্টা সমান 3/5/4 হলে এই চিত্রটার মতন কি তৈরি করবে? চিত্র তৈরি করবে। এবং ডেল্টা সমান যদি 5 হয়, 180 ডিগ্রি হয়, তখন এই বরাবর কি তৈরি করবে? সরলরেখা তৈরি করবে। আবার দেখো ডেল্টা সমান 5/4 হলে তখন দেখো ডেল্টা সমান যখন 5/4 ছিল তখন এভাবে ঘুরেছিল, ঠিক আছে? ডেল্টা সমান যখন 5/4 ছিল তখন কিন্তু এইভাবে ঘুরছে। এটা 3/4 সেম। দেখো ডেল্টা সমান 3/4 যে কথা, ডেল্টা সমান 5/4 একই কথা। ডেল্টা সমান 3/2 যে কথা, ডেল্টা সমান 5/2 একই কথা। দেখো প্রায় ডেল্টা সমান 7/4 যে অবস্থা ধারণ করে, ডেল্টা সমান 5/4 একই অবস্থা ধারণ করে। ডেল্টা সমান দেখো ডেল্টা সমান 2π যে অবস্থা ধারণ করে, ডেল্টা সমান 0 একই অবস্থা ধারণ করে। এগুলি হচ্ছে ডেল্টা এর 0 থেকে 2π মানের ধরুন প্রাপ্ত লব্ধি স্পন্দন চিত্রের মাধ্যমে আমি কি করলাম যে দেখালাম। যে এখন দেখো বিশেষ ক্ষেত্রসমূহ দেখো, যদি ডেল্টা ইকুয়াল 0 বা 2π হয়, ডেল্টা ইকুয়াল যদি 0 বা 2π হয় তবে cos ডেল্টা সমান 1 হবে। cos ডেল্টা সমান কত হবে? ওই যে ডেল্টা সমান যদি 0 ডিগ্রি হয় cos 0 ডিগ্রির মান 1, ডেল্টা সমান যদি 2π হয় cos 2π বাই 360 ডিগ্রির মান 1, এবং sin 0 ডিগ্রির মান 0, sin 360 ডিগ্রির মান 0। তাহলে আমরা এখানে যদি বসাই মানটা, আমার সমীকরণটা ছিল, দেখো আমার সমীকরণটা ছিল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2xy by ab cos delta into sin স্কয়ার ডেল্টা, সরি cos delta ইকুয়াল sin স্কয়ার ডেল্টা। cos ডেল্টা মানে cos 0 ডিগ্রি, তার মানে 1, বাম পাশ থাকবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2xy by ab সমান এটা 0 হয়ে যাবে, তার মানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2xy by ab সমান 0 হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, x বাই a হোল স্কয়ার প্লাস y বাই b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x বাই a ইনটু y বাই b সমান 0। তার মানে x বাই a মাইনাস y বাই b হোল স্কয়ার সমান 0 আসবে, অর্থাৎ এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মতন হবে। x বাই a মাইনাস y বাই b হোল স্কয়ার সমান 0, বর্গমূল করলে x বাই a মাইনাস y বাই b সমান কি হবে? 0 হবে। বা x বাই a
বা আমরা কি লিখতে পারি x/a সমান y/b, x/a সমান কি y/b, বা এখান থেকে আমরা y সমান লিখতে পারি x/a ইনটু b, x/a ইনটু b, বা এটাকে আরেকটু সুন্দর করে লিখলে আমরা বলতে পারি y সমান b/a ইনটু x, b/a ইনটু x। এটি একটি সরলরেখা বিডি রেখা উপস্থাপন করে, এটি একটি সরলরেখা কি রেখা উপস্থাপন করে, বিডি রেখা উপস্থাপন করে। দেখো এই চিত্রের মধ্যে বিডি রেখা কোথায়, দেখো এই যে এখান থেকে একটু পর্যন্ত এই বিডি রেখাটা, অর্থাৎ y সমান b/x, এই সমীকরণটা একটি সরলরেখা উপস্থাপন করবে, অর্থাৎ কণাটি বিডি রেখা বরাবর সরল সন্ধিতে স্পন্দনে স্পন্দিত হবে। এই যে এখান থেকে এই বিডি রেখাটা একটু দেখিও, বিডি রেখা বরাবর স্পন্দিত হবে। এবার দেখো আমরা পরবর্তী বিশেষ ক্ষেত্রটা দেখব। যদি ডেল্টা সমান ফাই বা ফাই হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তখন সাইন ডেল্টা সমান 0 হবে। সাইন ডেল্টা সমান কি হবে, 0 হবে, এবং কস ডেল্টা সমান -1 হবে। কস ডেল্টা সমান যদি -1 হয়, এই যে আমরা যে সমীকরণটা আগে পেয়েছিলাম, এই যে 4 নং সমীকরণ, এখানে sin ডেল্টা 0 হয়ে গেলে এখানে থাকবে -1, তাহলে মাইনাসে প্লাস, বাকি থাকবে x² / a² + y² / b² + 2xy/ab সমান 0। দেখো তাহলে আমি যদি সেই মানটা এখানে বসাই, তাহলে আমরা পাবো x/a² + y/b² + 2 × x/a × y/b সমান 0, অর্থাৎ x/a + y/b² সমান 0। বর্গমূল করলে x/a + y/b সমান 0 হবে। পক্ষান্তর করলে x/a সমান বা y/b সমান -x/a হবে, y/b সমান -x/a হবে, বা y সমান আমরা লিখতে পারি -b/a × x, -b/a × x। এই সমীকরণটা যে রেখা উপস্থাপন করবে সেটা হচ্ছে এটি সরল রেখা AC উপস্থাপন করে, অর্থাৎ কণাটি AC রেখা বরাবর সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হয়। AC দেখো এই যে AC রেখা উপস্থাপন করবে, সরল রেখা। প্রথমটা উপস্থাপন করছিল বিডি রেখা, এখন এটি উপস্থাপন করতেছি কি রেখা, AC রেখা। এখন দেখো বিশেষ ক্ষেত্র 3, যদি ডেল্টা সমান π/2 90 ডিগ্রি অথবা ডেল্টা সমান 3π/2 হয়, 3π/2 মানে হচ্ছে যে 270 ডিগ্রি, তবে সাইন ডেল্টা সমান 1 আসবে, কস ডেল্টা সমান 0 আসবে। আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0। সুতরাং আমরা ওই সমীকরণটা 4 নং সমীকরণটা যেটা আমরা পেয়েছিলাম, এটা এই পদটা যদি 0 হয়ে যায় এবং এটা যদি 1 হয়ে যায়, তাহলে আমরা পাবো x² / a² + y² সমান 1, x² / a² + সমান কি পাবো, এই যে 1 পাইছি। এটি EHGF ইলিপস উপস্থাপন করে, যার সেমি মেজর ও সেমি মাইনর অক্ষ হলো যথাক্রমে A ও B। চিত্র 7.10 ক দেখো, এটি EHGF এরকম একটি ইলিপস কি করবে, উপস্থাপন করবে। ইলিপস কি করবে, উপস্থাপন করবে। এর মেজর এক্সিস হচ্ছে এই স্মল এ বাহুটা এবং মাইনর এক্সিস হচ্ছে এই স্মল বি বাহুটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আবার বলতেছি যে যদি x² / a² + y² / b² সমান 1 হয়, সেক্ষেত্রে সেটি একটি ইলিপস EFGH উপস্থাপন করবে, EFGH উপস্থাপন করবে। এই ইলিপসের মাইনর এক্সিস হচ্ছে বা অক্ষ হচ্ছে, ছোট অক্ষ হচ্ছে স্মল বি, বড় অক্ষ হচ্ছে স্মল এ। আমরা পরবর্তী বিশেষ ক্ষেত্রে যাব। দেখো ক্ষেত্র 4, যদি ডেল্টা সমান π/2 বা ডেল্টা সমান 3π/2, দেখো আমরা এর আগেরটা কিন্তু একই রকম উপস্থাপন করছিলাম। এখানে বলছিল ডেল্টা সমান π/2, ডেল্টা সমান 3π/2, এবং আরো বলা ছিল সাইন ডেল্টা সমান 1, কস ডেল্টা সমান 0। তবে সাইন ডেল্টা সমান 1, কস ডেল্টা সমান কি 0। এখন কি বলতেছে দেখো, যদি ডেল্টা সমান π/2, ডেল্টা সমান 3π/2, শর্ত হচ্ছে যে স্মল এ এবং স্মল বি পরস্পর সমান হবে, মাইনর এক্সিস এবং মেজর এক্সিস পরস্পর কি হয়ে যাবে, সমান হবে। সেই ক্ষেত্রে সাইন ডেল্টা সমান 1, কস ডেল্টা সমান 0। সুতরাং আমরা সমীকরণ 4 থেকে পাবো x² / a² + y² / a² সমান 1, কারণ ওই অক্ষ দুটো সমান হয়ে গেছে। তাহলে আমরা পাবো x² + y² সমান a², x² + y² সমান কি স্কয়ার, a²। এটি একটি বৃত্তকে উপস্থাপন করে, যার ব্যাসার্ধ হবে
এ। এটা একটি বৃত্তকে উপস্থাপন করবে যার ব্যাসার্ধ কি হবে, এ হবে। দেখো বৃত্তকে উপস্থাপন করবে এবং যার ব্যাসার্ধ এ হবে। এই যে একটি বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী বিশেষ ক্ষেত্রে যাব। পরবর্তী বিশেষ ক্ষেত্রটা দেখো 5 নাম্বার, যদি ডেল্টা সমান 5/4, ডেল্টা সমান 5/4 এবং ডেল্টা সমান 7/4 হয়, তবে লব্ধি স্পন্দন হবে তির্যক ইলিপস। ডেল্টা সমান 5/4 এবং ডেল্টা সমান 7/4 হয়, তবে লব্ধি স্পন্দন হবে তির্যক ইলিপস। কে এল এম এন চিত্র, কে এল এম এন চিত্র একটু দেখো, কে এল এম এন চিত্র। আশা করি বুঝতে পারছো। কে এল এম এন চিত্র। দেখো কে এল এম এন চিত্রটা কখন পাইছিলাম, যখন ডেল্টা সমান 5/4 এবং ডেল্টা সমান 7/4 হয় তখন। আবার যদি ডেল্টা সমান যদি 3/4 বা ডেল্টা সমান যদি 5/4 হয়, ডেল্টা সমান যদি 3/4 বা ডেল্টা সমান যদি 5/4 হয়, তবে লব্ধি স্পন্দন হবে তির্যক ইলিপস। কে এল এম এন চিত্র প্রত্যেক পর্যায়কাল পরপর চক্র পরিবর্তনের পুনরাবৃত্তি ঘটে। প্রত্যেক পর্যায়কাল পরপর চক্র পরিবর্তনের পুনরাবৃত্তি ঘটে। আমরা চিত্রটাতে আরেকটু যাব। যদি ওই যে বলছিলাম, যদি কি, যদি ডেল্টা সমান 3/4 বা ডেল্টা সমান 5/4 হয়, সেই ক্ষেত্রে ঘ নাম্বার চিত্রে কে এল এম এন এর মতন কি তৈরি করবে, ইলিপস তৈরি করবে। এই ইলিপসটা একটু দেখো, এই দেখো কে এল এম এন, দেখছো এটা ছিল এদিক থেকে আর এটা হচ্ছে এদিক থেকে। এটা ছিল বিডি কোণাকুনি আর এটা ছিল এসি কোণাকুনি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। আজকে এই পর্যন্ত। আজকের টপিকসটা অনেক মজার একটা টপিক ছিল। আশা করি তোমরা অনেক ভালোভাবে এই টপিকসটা বুঝতে পারছো। স্পন্দন শিরোনামে যে টপিকসটা আলোচনা করলাম অনেক গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে পরীক্ষায় অনেক কিছু কমন আসে, সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।